কোনো কিছুর জন্য। সময় কখনো থেমে থাকবে? থেমে থাকে না তো। জীবনের কোনো কিছু একটা যদি ভালো ঘটনা ঘটে আমরা খুব আনন্দ উৎসাহিত হই এবং তার রেসটা বেশ খানিকক্ষণ ধরে আমরা উপভোগ করি। যে অল্প উপভোগ করে তার পরের কাজটার জন্য রেডি হয়ে যায়, সে সমস্ত জায়গায় ডিসিপ্লিন থাকে, সমস্ত জায়গায় ভালো কাজকর্ম করে, সাকসেসফুল হয়। আর কি সমস্যা রে রোজ, হ্যাঁ যেটা বলছিলাম, যে কোনো জায়গায় ভালো যখন কোনো কিছু ঘটে আমরা এক্সাইটেড হই, আনন্দিত হই, উৎসাহিত হই, এটা স্বাভাবিক ব্যাপার হবে। কিন্তু কেউ সেটা কিছুক্ষণ উপভোগ করে, তারপরে আবার নতুন তার সামনে যা কাজ আছে সে সেটার জন্য আবার এগিয়ে যায়। আবার কেউ ওই আনন্দটাকে অনেকটা বড় সময় ধরে উপভোগ করে। তাহলে ঠিক কোনটা, অল্প সময় উপভোগ করা না অনেকটা সময় ধরে উপভোগ করা? অল্প সময়, একটা মিনিমাম টাইম সেটার জন্য উপভোগ করো। তার মানে এই নয় যে সারা জীবন ওটার জন্য উপভোগ করে যাবে। কোনো কিছুর ফল এমন নয় যেটা অনেকক্ষণ ধরে বা অনেক কাল ধরে করতে হবে। মানে কেউ মনে করো মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে বা উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, বা মনে করো কেউ চাকরির মেরিট লিস্টে তার সাকসেসফুল নামটা দেখতে পেয়েছে, বিশাল আনন্দ। সব থেকে জীবনের খুশির দিন, সব জীবনের আমাদের যেদিনকে জন্ম হয়েছে মৃত্যুর দিন পর্যন্ত কোন দিনটা সব থেকে বেশি আনন্দের কে বলতে পারবে? জন্মদিন আছে, বিয়ের দিন আছে, অনেক কিছু আছে। সেদিনকে মেরিট লিস্টে নাম উঠবে, সেই দিনটা হচ্ছে সব থেকে আনন্দের দিন। এটা একমাত্র তারাই ফিল করতে পারবে যারা দিন রাত পরিশ্রম করে দিন কাটাচ্ছে, কষ্ট করছে দিন রাত্রে। তাদের কাছে বিয়ে বাড়ি এলে আনন্দ পাবে না, তাদের কাছে পয়লা বৈশাখ খুব একটা আনন্দের হবে না, তাদের কাছে শুভ নববর্ষ বলো, হ্যাপি নিউ ইয়ার বলো, দুর্গা পুজো, কালী পুজো, তাদের মাথায় সবসময় চিন্তা ঘুরছে যে আমি কবে নিজের নামটা মেরিট লিস্টে দেখতে পাবো, কবে আমি ডিপার্টমেন্টে জয়েন করব, কবে আমি স্যালারি পাবো, সেই স্যালারি থেকে আমার প্রথম যা যা স্বপ্ন আছে সেই স্বপ্নগুলো পূরণ করব। বুঝতে পারছো? অনেকের অনেক স্বপ্ন থাকে যে আমি প্রথম স্যালারিটা পেয়ে মায়ের জন্য কিছু করব, বা প্রথম স্যালারি পেয়ে কিছুটা মাকে দেবো, কিছুটা পরিবারকে দেবো, কিছুটা যারা গরিব লোকজন আছে রাস্তাঘাটে তাদেরকে খাওয়াবো, এরকম টাইপের প্রচুর স্বপ্ন থাকে। কিন্তু সেই স্বপ্নটা তোমার তখনই পূরণ হবে যখন তুমি পরিশ্রম করে নিজের যোগ্যতায় একটা চাকরিতে নাম তুলতে পারবে, জয়েন করে স্যালারি তুলবে। সেই স্যালারি তোলার পর তুমি যখন নিজের হাতে তোমার নিজের কষ্টের টাকা খরচ করবে, তার থেকে আনন্দ আর কিছু হয় না। এবং তুমি যখন জয়েন করলে, জয়েন করার পর ওই যে একটা মাস কাজ করছো, যে মাসের শেষ তারিখে 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখে তোমার স্যালারি ঢুকবে, তুমি জানতে পারছো যে এইবার ঢুকবে অমুক অ্যামাউন্ট ক্রেডিটেড টু অমুক অ্যাকাউন্ট। সরকারি যখন ট্রেজারি থেকে তোমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে, সেই ফিলিংসটা মানে যারা পেয়েছে তারা ছাড়া কাউকে বোঝানো সম্ভব নয়। আর যাদের কাছে এটা স্বপ্ন তাদের ছাড়া। ব্যবসা করে অনেক টাকা রোজগার করা যায়, কিন্তু চাকরিতে যে একটা লিমিটেড টাকা আর তার সাথে একটা সম্মান, একটা স্যাটিসফ্যাকশান আছে, সেটা অনেকটা বড় জিনিস। ব্যবসা ব্যবসার জায়গায়, চাকরি চাকরির জায়গায়, দুটোর সাথে মার্চ করার কোনো জায়গা নেই, দুটো সম্পূর্ণ আলাদা। সেই জন্য জীবনে যখন আবার কিছু খারাপ ঘটবে তখনও সেটাকে নিয়ে বিশাল বড় টাইম ধরে কাটানোর কোনো জায়গা নেই। যে কোনো কারণে কোনো সময় খারাপ গেছে, সেটাকে নিয়ে আমি অনেকটা সময় স্পেন্ড করছি, এটারও কোনো কিছু বললে হবে না, জাস্ট মুভ অন। অনেক বন্ধু বান্ধব জীবনে আসবে যাবে, দেখবে মাধ্যমিক পর্যন্ত যে বন্ধুগুলো ছিল সেগুলো বাড়ির কাছাকাছি ছিল, সেই বাড়ির কাছাকাছিগুলো দেখবে শেষ জীবন পর্যন্ত কম বেশি থেকে যাবে, সংখ্যাটা কমবে কিন্তু থাকবে। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে যখন তুমি স্কুল চেঞ্জ করেছো, এইচএস লেভেল গেছো,
বা কলেজ গেছো বা ফার্দার কোনো স্টাডি করতে কোনো জায়গায় গেছো বা অন্য পারপাসে কোনো জায়গায় কম্পিউটার শিখতে বা অন্য কোনো কিছু শিখতে গেছো, সেখানেও বন্ধু তৈরি হয়েছে। প্রত্যেকটা সার্কেলে বন্ধু তৈরি হবে, কিন্তু সেই বন্ধুর মধ্যে একটা খুব খুব নগণ্য পার্সন, একদম মানে মিনিমাম সংখ্যা, একটা দুটো তিনটে দেখবে তোমার সাথে থেকে যাবে, বাকি সব আস্তে 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 শিখতে যাবে। যখন তোমার সেই স্টাডিটা কমপ্লিট হয়ে যাবে তখন সেই বন্ধুগুলো আর থাকবে না। যোগাযোগ থাকবে কিন্তু সেই যে ঘনিষ্ঠ বন্ধু সেটা থাকবে না। তেমনই জীবনে যদি কিছু ভালোর পরিবর্তে কখনো খারাপ ঘটে যায়, সেটাকে বেশি সময় না, জাস্ট যে সময়টা ঘটেছে সেইটুকু সময় ওটার জন্য স্বাভাবিকভাবেই কষ্ট পাবে। আনন্দ পাবার সময় তোমাকে বলতে হবে না, তোমার অটোমেটিক আনন্দ হবে। আর কষ্ট পাবার সময় তো তোমাকে আনন্দ হবে, নিজে কাউকে কষ্ট দিতে হবে, অটোমেটিক কষ্ট হবে। জীবনে অনেক মানুষ আসবে, তোমাদেরকে উৎসাহিত করবে, তোমাদের ভালো দিকগুলো বলবে, খুব ভালো লাগবে, তারা জানবে তোমার ভালো চাই। আর কিছু লোক আসবে যারা তোমাদের ডিমোটিভেট করবে, তোমাদের খারাপ দিক বোঝাবে, সব কিছুতেই নেগেটিভিটি করবে। তার কাছে যেন কোনো কিছু করলেই কিছু হয় না, পড়াশোনা করে কী হবে, চাকরি নেই, অমুকটা করে কী হবে, তমুকটা করে কী হবে, ওখানে ক টাকা দেয়, ওখানে কী হয়, কম্পারিজন চলতেই থাকবে। ওই একটা 10 টাকার জলের বোতল রাস্তায় 10 টাকা দিয়ে পাওয়া যায়, ট্রেনেতে 10 টাকা দিয়ে পাওয়া যায়, কোনো রেস্টুরেন্টে বলবে 50 টাকা হয়ে যাবে, কোনো 5 স্টারে বলবে 500 টাকা হয়ে যাবে। সব জায়গায় তোমাকে কেউ দাম দেবে না, জায়গা বিশেষে দাম আছে, বুঝতে পারছো? তাই জন্য জীবনটাকে মুভ অন করতে হবে। পুরানোতে কি হয়ে গেছে তার ফল সবসময় টেনে এনে কোনো লাভ নেই। আমি মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছিলাম, উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছিলাম, বা কোনো একটা কম্পিটিশনে বিশাল কিছু করেছিলাম, সারা মানে জীবন লোককে বলে বলে আসছি যে আমি মাধ্যমিকে 95% নাম্বার পেয়েছিলাম, আমি কোনো স্পোর্টসে ন্যাশনাল গেম খেলেছিলাম, ইত্যাদি ইত্যাদি, যে পুরাতন দিনের ঘটনা। তার ফল আজকাল কেউ, তখন তুমি পেয়ে গেছো, এখন শুনিয়ে শুধু জাস্ট নিজের ঢাকঢোল পেটানো। আজকে তুমি কি করছো, আগামী দিনে তোমার কি কাজ আছে, সেইটাকে লক্ষ্য করো। বর্তমানে বাঁচো, আগামীকে প্ল্যান করো, আগামী প্ল্যানটা বর্তমানে অ্যাপ্লাই করো। এইটা হচ্ছে জীবন। মনে করো তোমার সাথে এমন কোনো মানে কারোর সম্পর্ক আছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, পরিবারের কোনো সদস্যদের মতো পারে, কোনো খারাপ ঘটনা ঘটে গেছে, তর্কাতর্কি হতে পারে, ঝামেলা হতে পারে, বয়ফ্রেন্ড ছেড়ে চলে গেছে, গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, বিভিন্ন রকম ঘটনা ঘটতে পারে। কেউ কী করে ওর মধ্যে স্টে করে যায়, কিছুক্ষণ স্টে করে বেরিয়ে আসে। আবার কেউ কী করে ওখানে স্টে করে অনেকক্ষণ ধরে থাকে ওর মধ্যে। যে অনেকক্ষণ ধরে থাকে তাকে বেশি কষ্ট সাফার করতে হয়, সে নিজেকে সামলাতে পারে না। কিন্তু যে মুভ অন করতে শিখবে, যেটা ঘটে গেছে ঠিক আছে, যে ওটাকে যতটা ভালো করা যায় আমার পক্ষে যতটা সম্ভব চেষ্টা করব, সম্পর্ক করো না, যে কোনো খারাপ ঘটনা, সেইটাকে ছেড়ে দিয়ে তোমার আগামীতে কী করা উচিত সেইটা পরিকল্পনা করে এখন সেটা শুরু করে দাও। বর্তমান সময়ে বাঁচো, পুরানোতে নয়, আবার আগামীতেও নয়। এখনকার সময়টাকে উপভোগ করতে শেখো। উপভোগ মানে আনন্দ বলছি না, উপভোগ মানে তোমার কী কর্ম, তোমার কী কর্তব্য। এখন যখন তুমি যেটা করছো তখন তোমার সেটাই কর্তব্য। তুমি যখন পড়াশোনা করছো তোমার তখন পড়াশোনা কর্তব্য, যখন তুমি বাড়ির কোনো কাজে হেল্প করছো তখন তোমার সেটা কর্তব্য, যখন তুমি অন্য কোনো কাজ করছো, ঘুরতে গেছো, আনন্দ করছো, তখন সেটা তোমার কর্তব্য। অর্থাৎ পার্টিকুলার তোমার নির্দিষ্ট যে সময় তুমি উপভোগ করছো সেই সময়টাকে সঠিকভাবে ইউটিলাইজ করো। মানে পড়তে বসে ফোন ঘাঁটছো, বা রাস্তায় যেতে যেতে অন্যের বাড়ি দেখতে যাচ্ছ, বা সুন্দর পাল্টে একটা ছেলে কি একটা মেয়ে চলে গেল তাকে দেখতে যাচ্ছ, এদিকে ধাক্কা মেরে, তাই তো? এগুলোই তো হয়। যখন যে কাজটা করছো সেইটা ছাড়া যদি তুমি অন্য কিছু করতে যাও, তোমার কিছু না কিছুভাবে অ্যাক্সিডেন্ট করবে। তা অ্যাক্সিডেন্ট শুধুমাত্র রাস্তাতেই ঘটে না, অনেক কিছু দুর্ঘটনার সাথে সাথে অ্যাক্সিডেন্ট ঘটে। তুমি ভাবলে পাস করবো, আমি WBCS পরীক্ষা দিয়েছি, এবারে আমি একদম কনফার্ম, আমার যা প্রিপারেশান ছিল, আমি যা পরীক্ষা দিয়েছি, আমি জানি আমি পাস করে যাব, মার্কস সমস্ত কিছু চেক করা হয়েছে। কিন্তু যখন আমি চেক করলাম আমার লিস্টে নাম এসছে কি না, তখন দেখলাম যে 1 নম্বরের জন্য হয়নি। এটা অ্যাক্সিডেন্ট না? এটা তো একটা অ্যাক্সিডেন্ট। আমি যা ভেবেছিলাম সেটা হলো না,
তাহলে এই অ্যাক্সিডেন্টের জন্য আমাকে প্রি প্ল্যান থাকতে হবে যে এরকম একটা আঘাত আমি পেতে পারি। সবসময় আমি যা ভাবছি আমি পাবো তাই কি পেতে পারি? তোমরা পড়াশোনা শুরু করেছো, পরীক্ষা দিচ্ছ কিসের আশায়? পাস করবো, চাকরিটা পাবো। প্রত্যেকটা পরীক্ষায় প্রথম থেকেই পাস করতে করতে যাবে? ফেল তো আসবে। ফেল মানে কি? ফেল মানে একটা ধাপ তুমি উপরে উঠলে, তোমার গন্তব্যস্থল বা তোমার সাফল্যের যে চূড়া, সেই চূড়ায় পৌঁছাতে গেলে তোমাকে অনেকগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। এক একটা ফেল মানে এক একটা সিঁড়ি তুমি বেয়ে উপরে উঠছো। বুঝতে পারা গেছে? তাহলে ফেল জীবনে আসবে, আর ফেল করতে করতে একটা সময় যাবে তুমি সাফল্যে পৌঁছে যাবে। এইবার এখানে একটা ছোট্ট কথা বলি, ভালো করে, এই কথাটা গুরুত্বপূর্ণ, সব থেকে ভালো করে শুনবে। যখন তোমরা মাধ্যমিক যে 11-এ উঠলে, তখন থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত আজকের দিনে কত বছর সময় লাগে? 5 বছর না 6 বছর? এখন 6 বছর হয়ে গেছে না? অনার্সে 6 হয়ে গেছে। তাহলে আমি মাধ্যমিক পর্যন্ত বেসিক যে এডুকেশন সবাই নিয়েছি। 11 থেকে আর্টস, কমার্স, সায়েন্স বা কেউ অন্যান্য কোনো স্ট্রিম চুজ করেছে, সে তার মতো পড়াশোনা করেছে। তাহলে 5-6 বছর তাকে সময় দিতে হয়েছে। সে কি চিন্তা ভাবনা করেছিল যে আমি 12-এর পর পড়া ছেড়ে দেবো, 11-এর পর ছেড়ে দেবো, কি গ্র্যাজুয়েশন করতে করতে ছেড়ে দেবো, বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেই ছেড়ে দেবো? সে কিচ্ছু করেনি। তাকে মাধ্যমিক কমপ্লিট করিয়েছে বাড়ি থেকে, সেই কমপ্লিট করেছে, তারপর 11-এ ভর্তি হয়েছে। 11-এ যখন ভর্তি হলো, আর্টস, কমার্স, সায়েন্স বা অন্যান্য স্ট্রিম যে যাই চুজ করুক না কেন, সে কিন্তু তার স্ট্রিম নিয়ে পড়াশোনা শুরু করে দিয়েছে। এই যারা শুরু করেছে তার মধ্যে 5%ও কোনো প্ল্যান করেনি যে আমি ভবিষ্যতে কী করবো। কিচ্ছু প্ল্যান করেনি। সে তার আশপাশে যা দেখেছে, একটু বড় দাদাদের দিদিদের যা দেখেছে বা যা শুনেছে, তার উপর ভিত্তি করে আর্টস, কমার্স, সায়েন্স বা অন্য কিছু চুজ করে নিয়ে সে তার পড়াশোনা শুরু করে দিয়েছে। অন্য জায়গায় প্রাইভেট টিউশন পড়তে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, তার যা রেগুলার রুটিন তাই মেনটেন করছে। সে কিন্তু নিজেও জানে না যে আমি আগামীতে কী করবো। 5টা বছর যখন আমার শেষ হয়ে যাবে, তখন আমি কী করব। বেশিরভাগ ছেলে মেয়ে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, ওয়েস্ট বেঙ্গলে ঘটে, গ্র্যাজুয়েশনের পরে সেই চিন্তাভাবনাটা আসে, যে চিন্তাভাবনাটা 6-7-এ আসা উচিত ছিল। কিন্তু আমাদের আসে কখন? আফটার গ্র্যাজুয়েশন। তাহলে তোমাদের চিন্তাভাবনা সঠিক সময়ে হওয়া উচিত ছিল। এবার চিন্তাভাবনা তোমাদের নিজে নিজে আসে না, ওটা যারা বড়রা আছে বা যারা টিচাররা আছে, তারা যদি একটু গাইড করে দেয় বা বলে দেয় যে তুমি কী করবে, কারণ ওই সময় তোমাদের ম্যাচুরিটি লেভেল সম্পূর্ণ হয় না। বাবা মা মানে চায় যে তাদের ওই জায়গাটাতে যে তাদের ছেলেমেয়েরা তাদের ভিজনের ওপরে যায় না, মানে ছেলেমেয়েরা হয়তো কিছু একটা ভাবছে, কিন্তু তারা চেষ্টা করে যে তাদের ভিজনের ওপরেই যেন যায়। হ্যাঁ, এটা একটা ব্যাপার। সিদ্ধান্তটাই যেন গ্রহণ করে। বাবা মাও অনেক সময় ভাবে যে আমার ছেলে ইঞ্জিনিয়ারিং করবে বা আমার ছেলে ডাক্তার করবে, এরকম একটা কিছু ভাবনা চিন্তা করে, কিন্তু ছেলে মেয়ের চিন্তা ভাবনাটা অন্য। তার কিছু হওয়ার মানে চেষ্টা অন্যরকম, তার কিছু স্বপ্ন থাকতে পারে। অ্যাকচুয়ালি এইটা ডিপেন্ড করে তার পোটেন্সিয়াল পাওয়ার কোন সেক্টরে কত বেশি। একটা ছেলে মেয়ে সেই চাইছে আমি ডাক্তার হবো, কিন্তু সে পড়াশোনায় ভালো নয়, কিন্তু স্পোর্টসে ভালো, বা গানে ভালো, বা আঁকায় ভালো, বা নাচে ভালো। তাই যার যে জায়গাটায় সে স্ট্রং, কোন সেক্টরে তার প্যাশনটা সবথেকে বেশি ভালোভাবে কাজ করছে, তাকে সেই সেক্টরে ছড়িয়ে দিতে হবে। এটা একটা ব্যাপার। অনেকেই স্বপ্ন থাকে আমি সরকারি চাকরি করব, আমি আমার নিজের বাড়িতে থাকবো, বাবা মাকে বয়সকালে দেখবো। আবার অনেকের এ থাকে যে আমি এমন কিছু করবো যাতে আমি বিদেশ চলে যেতে পারি। বিভিন্ন জনের বিভিন্ন রকম স্বপ্ন থাকতে পারে, কিন্তু এই কি স্বপ্ন তার হবে এই জিনিসটাকে নিয়ে কখনো কেউ আলোচনা করে না। কখন এই জিনিসটা সচেতন হয়? যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায়। আর তো আমার কিছু করার নেই, হয় মাস্টার ডিগ্রি, নয় পিএইচডি, এরকম টাইপের আরও উচ্চশিক্ষা। সেই উচ্চশিক্ষায় যখন তুমি পড়তে যাবে, মানে আরও সময় দিতে হবে। এবার সব পরিবার তোমাকে সারা জীবন শুধু বসিয়ে বসিয়ে খাওয়াবে এরকম আর্থিক সমস্যা থাকে না। কিছু কিছু পরিবার আছে, কিছু না বেশিরভাগ পরিবার আছে, যাদের আর্থিক সমস্যাটা তোমাকে যে কোনোভাবে গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়াবে এটাই লক্ষ্য থাকে।
গ্র্যাজুয়েশনের পরে আর পারে না, তখন তারা তোমাকে বলে যে হয় কিছু কাজ করে রোজগার করে কিছু টাকা ইনকাম করে নিয়ে আসো, যাতে নিজের এবং সংসারের কিছুটা সাহায্য হয়, অথবা খানিকটা সময় পরে বিয়ের চিন্তা ভাবনা চলে আসে। এটা একদম বাস্তব কথা। তাহলে 11 থেকে তুমি 5 বছর বা 6 বছর যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করছো, সেই সময় তোমার যা সাবজেক্ট ছিল 5টা বা 6টা অপশনাল নিয়ে, এই তো সাবজেক্ট থাকে 5টা বা 6টা, 2টো কম্পালসারি আর 3টে, মানে 2টো বাংলা ইংলিশ আর 3টে নিজের ইচ্ছা মতো সাবজেক্ট 5টা, কেউ একটা অপশনাল নিলে সেটা থাকে, মোট 6টা। মাধ্যমিকে কত সাবজেক্ট পড়েছিলে? 7টা। তাহলে একটা সাবজেক্ট তোমার কমে গেল তো। সেই একটা সাবজেক্ট যেটা কমে গেল, সেটাকে না কমিয়ে যদি তুমি তোমার স্বপ্নের জন্য সেই সাবজেক্টটাকে অ্যাড করতে, যাদের সরকারি চাকরি সেটাকে অ্যাড করে নিত 11-এ, তাহলে তুমি 5 বছরে ওই 11 থেকে গ্র্যাজুয়েশন শেষ হওয়া পর্যন্ত কতটা এগিয়ে যেতে পারে নিজে কল্পনা করো। চাকরি কারা পায়? যারা ধরে রাখে। আর ধরে কারা রাখে? যারা টেনে নিয়ে যাওয়ার মতো ধৈর্য বা ক্ষমতা আছে। এবার তোমার যখন অন্তিম সময় হয়ে এসছে যে এবার বিয়ের জন্য খুব চাপ, 30 বছর একটা মেয়ের বয়স হয়ে গেছে, পাড়া থেকে প্রতিবেশী থেকে বিয়ের জন্য চাপ দেবে যে আর কবে বিয়ে হবে, এরকম বিভিন্ন রকম চাপ আসবে, স্বাভাবিক আসবে। খুব কমজন থাকে যে কারোর কথা না শুনে সব কথা উপেক্ষা করে সে চাকরি করেই থাকে, এরকম চিন্তা ভাবনা করে। এরকম বহু মেয়ে আমি দেখেছি, বিয়ে করবো না চাকরি না পেলে, আমি নাম বলে দেবো, ঠিকানা বলে দেবো, ফোন নাম্বার দিয়ে দেবো, খোঁজ করে দেখে নাও, চাকরিটা আমি পেয়েই ছাড়বো, আর চাকরি করে তবেই আমি বিয়ে করবো, তবে বিয়েই করবো না। মানে চাকরি করাটা মেন উদ্দেশ্য না, নিজের পায়ে নিজে দাঁড়াবো, নিজে স্বাবলম্বী হবো, ইন্ডিপেন্ডেন্ট হবো। সবসময় এই নয় যে স্বামীর থেকে টাকা চাই, এই স্বপ্ন অনেক মেয়ের থাকে। আর তাদের মনের মধ্যে একটা জেদ চলে আসে যে আমি নিজের পায়ে দাঁড়িয়ে তারপর কিছু করবো। কারণ আমি যে বিয়েটা করবো, সেই বিয়েতে আমার নামে কোনো ভূমিকা থাকবে না। একটা ছেলে যখন বিয়ে করে তার বিয়ের খরচা কিন্তু সেই ছেলে নিজে করে, কিন্তু বেশিরভাগ মেয়ে যখন বিয়ে করে তার খরচা তার পরিবার করে, সাধারণত বাবা। কিন্তু অনেক মেয়ের স্বপ্ন থাকে যে আমি আমার বিয়ের খরচটা নিজে করবো, এবং তারা সাকসেসফুল সেই তার স্বপ্নকে। তাহলে তারা ওই 11 থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত 5টা বছর যদি কম্পিটিটিভ পড়াশোনাটাকে অল্প অল্প করে পাশে পাশে নিয়ে যায়, যখন তার বয়স বাড়ছে, ম্যাচুরিটি বাড়ছে, তার অটোমেটিক পড়াশোনার লেভেলটাও বাড়বে। তাহলে তার গ্র্যাজুয়েশন করে তারপরে আবার কি করব, এইটা চিন্তা ভাবনা করার কোনো জায়গায় নেই। অনেকেই ভাবে 6 মাস 1 বছর আমি পড়বো তাতেই চাকরি পেয়ে যাবো, জিনিসটা এত সহজ নয়। তুমি 1 থেকে শুরু করে, 1-এর আগেটা বাদ দিলাম, 1 থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত যে 15-16 বছরের পড়াশোনা করলে, তার উপর ভিত্তি করে তোমায় কেউ চাকরি দিচ্ছে না। তুমি কি করে আশা করছো যে আমি 6 মাস 1 বছর কম্পিটিটিভ পড়াশোনা করে তার মধ্যেই চাকরি করে চলে যাব? যারা 5 বছর ধরে করছে তাদেরকে ওভারটেক করে। এটা রেয়ার কেসে হয়, 0.1% ছেলে মেয়ের ক্ষেত্রে ঘটে, কিন্তু আমি অ্যাভারেজটা বলছি, বেশিরভাগ স্টুডেন্টের কথা বলছি। এখানে 2-3 বছর তো মিনিমাম তোমাকে লাগাতেই হবে, ফুল টাইম, পার্ট টাইম না, ফুল টাইম তোমাকে এখানে 2-3 বছর লাগাতেই হবে। এই মানসিকতা নিয়ে তোমার পড়াশোনা করতে নেওয়া উচিত। আদারওয়াইজ তুমি যদি ভাবো যে 6 মাস পরে আমি পেয়ে যাবো বা 1 বছর পরে আমি পেয়ে যাবো, একটা মিডিয়াম টাইপ পড়াশোনা করে, সম্ভব না। যদি ঠিকঠাক পড়াশোনা করো তাহলে 1 বছরের মধ্যেও অনেক কিছু হয়ে যেতে পারে, কিন্তু 1 বছরের কমে সাধারণত হওয়া সম্ভব না। কেউ 0 থেকে স্টার্ট করলে তার এই কম্পিটিটিভ সার্কেল বুঝতে বুঝতে একটা সময় চলে যায়। আবার যে পরীক্ষা দেবে তার যে কোশ্চেন প্যাটার্ন, তার যে সিলেবাস, তার কীরকম কোশ্চেন আসতে পারে, এই যে একটা নলেজ নিজের তৈরি হবে, এইটা তৈরি হতে একটা সময় লাগে। 1 মাস 2 মাস 5 মাসে হঠাৎ করে হয়ে যায় না, ধৈর্য ধরে করতে হয়। এবার গ্র্যাজুয়েশনের পরে কি হয়, তার ম্যাচুরিটি লেভেল হাই হয়ে যায়, সে ভাবে যে আমি অনেক কিছু বুঝতে পারি, আমি অনেক কিছু জানি। এবার তার থেকে যারা বড় তারা জানবে তুমি ঠিক কি ভুল করছো। আবার তোমাদের থেকে যারা ছোট তাদের তোমাদের দেখে মনে হবে যে ওই বয়সটা আমিও কাটিয়ে এসেছি, এইটা ঠিক এইটা ভুল। কিছু স্টুডেন্ট, কিছু ছেলে মেয়ে ঠিক করছে, কিছু ছেলে মেয়ে ভুল করছে, তোমরা আজকে দাঁড়িয়ে সেটা বুঝতে পারবে, কিন্তু সেই সময় দাঁড়িয়ে বুঝতে পারছে না।
আবার আজকে নিজেদের জায়গাটায় বুঝতে পারছো না কি ঠিক করছো কি ভুল করছো। আমিও আজকে দাঁড়িয়ে আমি নিজে জানি না কতটুকু ঠিক করছি বা ভুল করছি। আমার চেষ্টা আছে যে আমি সবটা ভালো করার চেষ্টা করবো, কিন্তু আমি জানি আমার কখনো সবটা ভালো হবে না। কোনো মানুষের পক্ষে কখনো সবটা ভালো সম্ভব নয়, কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়ের চেষ্টা আমি ভালো কিছু করবো, মা বাবার জন্য পরিবারের জন্য কিছু কিছু কাজ করবো। যারা হেল্পলেস তাকে কিছু হেল্প করবে, কিন্তু এর জন্য তোমাকে নিজেকে সময় দিতে হবে, তোমাকে নিজেকে কঠোর পরিশ্রম করতে হবে। এই কঠোর পরিশ্রমের পরে তুমি কিন্তু সাকসেস পাবে, তবেই সাকসেসের দাম তুমি পাবে। অনেকেই আছে যারা নেতাদের হাত ধরে বা কোনো সোর্স দিয়ে ঘুষ দিয়ে টাকা দিয়ে চাকরি পেয়ে যায়, সেই চাকরির কিন্তু দাম নেই। হয়তো সে চাকরি পাবে আর 5 দিনের মতো সমান সুযোগ সুবিধা ভোগ করবে, কিন্তু একটা ছেলে মেয়ে খেটে নিজের যোগ্যতায় চাকরি পাওয়া আর একজন টাকা দিয়ে চাকরি পাওয়া, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। সে মুখ খুলিয়ে বলতে পারবে আমি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি, তার ছেলে মেয়েকে সারা জীবন বলতে পারবে, এবং তাকে যে কোনো জায়গায় পরীক্ষা ফেলে দেওয়া হলে সে পাস করে বেরিয়ে আসবে। কিন্তু যে টাকা দিয়ে পারবে, যে টাকা দিয়ে চাকরি পাবে, সে কি কোনোদিন প্রমাণ করতে পারবে নিজেকে যে আমি এই পদের জন্য যোগ্য? পারবে না। সে প্রথম 10-20 বছর 30 বছর ভালোভাবে চাকরি করে নিল, 60 বছর কমপ্লিট হয়ে গেল, যখন তার মৃত্যুর সময় এগিয়ে আসবে তার তখন মনে হবে যে কোনো একটা পরিশ্রমী ছেলে মেয়ের মানে পরিবারের মুখে ভাত আমি কেড়ে নিয়েছি সারা জীবনের জন্য। আমি যদি একটা টাকা ঘুষ দিয়ে চাকরি কিনে নিই, আমার টাকার ক্ষমতা আছে বলে আমি চাকরিটা পেয়ে গেলাম, আমি সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেলাম না খেটে। কিন্তু যে গরিব ঘরের মাটির ঘরের ছেলে মেয়েটা পড়াশোনা করছে, যার বাবা মা খেতে পায় না, হয়তো দিনে 100 টাকা, সারা মাসে হয়তো 3000 টাকা 4000 টাকা রোজা করে, সেই পরিবারের ছেলে মেয়েটা অনেক স্বপ্ন দেখেছিল, তার পরিবারটাকে তুমি শেষ করে দিলে। 5টা 10টা যা ফ্যামিলি মেম্বার আছে তাদের তুমি জীবন শেষ করে দিলে তোমার টাকার ক্ষমতা আছে বলে। কখনো সুখে থাকবে না সেরকম লোকেরা। ভালো করে লক্ষ্য করবে, যারা চাকরি টাকা দিয়ে কিনে নেয় তাদের ভালো করে খোঁজ নেবে। অ্যাকচুয়ালি যারা খারাপ কাজ করে তারাই দেখবে ভালোতে আছে তোমাদের মনে হয়, তাই তো? যারা ভালো করে তারা কষ্টেতে আছে, আর যারা খারাপ কিছু করে তারাই ভালো ভালো কিছু করে। যারা 2 নম্বরই কাজের সঙ্গে যুক্ত তারা দেখবে খুব আনন্দের সাথে দিন কাটাচ্ছে। এর অর্থটা বোঝো কি? যারা 2 নম্বরই কাজ করছে, যারা খারাপ কাজ করছে, তাদের জীবনে যা ভালো কাজ করেছে সেই ভালো কাজ থেকে যে পুণ্যটা অর্জন করেছে সেই পুণ্যের কর্মের ফলটা সে ভোগ করছে। আর যারা ভালো কাজ করে যাচ্ছে তাদের যেটুকু খারাপ কাজ আছে সেই খারাপ কাজের ফলে যেটুকু পাপ বা খারাপ কাজ হয়ে গেছে তার যে কর্মের ফল, সেখান থেকে সেটা কমছে, আরও তার জন্য জীবনে কষ্ট আসছে। একটা সময় পরে তার সমস্তটা ভালো আসবে। আর যে 2 নম্বরই কাজ করেছে বা খারাপ কাজ করেছে, যে আজকে ভালো আনন্দের সাথে আছে, তোমাদের দেখে মনে হচ্ছে যে ও খারাপ কাজ করে, ও তো খুব আনন্দেতে আছে। একটু ভালো করে লক্ষ্য করো তারপরে তার কি অবস্থা হয়। আমি নাম মেনশন করছি না, যেহেতু ভিডিও রেকর্ডিং হচ্ছে নাম মেনশন করছি না। অনেক নেতা আছে দেখবে যারা শিক্ষা জগতে চাকরি বিক্রি করে দিয়েছে, স্কুল সার্ভিস, নাম মেনশন করছি না। অনেক এরকম মন্ত্রী আছে, অনেক এরকম ব্যবসায়ী আছে যারা দেদার চাকরি বিক্রি করেছে, টাকার গতিতে আছে, অমুক বাংলো, অমুকের পরকীয়া নারীর নামে করে রেখেছে, এরকম অনেক কিছু আছে। বাস্তব কথা, মানে সত্যি বলছি না মিথ্যা বলছি? প্রমাণিত তো। সেই লোকেরা আজকে কোথায় আছে? হ্যাঁ, জেলে। জেলে কি পালঙ্কতে শুয়ে আছে? জেলে সবার জন্য সেম অ্যালোকেশন, ওই চেয়ারটা মাদুর পেতে শুয়ে থাকতে হবে, আর এরকম বড় বড় মুখা কামড়াবে আর পাতায় এরকম মারবে। ভালো করে যদি খবর দেখো, দেখবে বিরাট তাবড় তাবড় মন্ত্রী বা নেতারা যারা রকম খারাপ কাজ করেছে তার আজকে বিছানার কি অবস্থা হচ্ছে দেখো। আমি রিসেন্টলি কিছুদিন আগে একটা ওইরকম নেতার নাম বলছি, মানে সিলেক্টেড এমএলএ এমপি এরকম পদের একটা নেতা, নাম মেনশন করছি না, যদি কেউ বুঝতে পারো তো সে বুঝিয়ে যাবে। সে বলছে যে ভগবান শুধু আমার জীবন, মানে আমার শরীরটাকে সুস্থ করে দিই, আর কিছু চাই না। আমি নাম মেনশন করছি না, ঠিক না ভুল? ঠিক তো?
সে কিন্তু নিজেও জানে যে আমি কতটুকু খারাপ করেছি, কিন্তু জনসমাজে আর বলার মতো তার নেই, মুখ নেই। ওই জন্য কষ্ট করে যাও, পরিশ্রম করে যাও। আজকে কষ্ট করছো, কালকে কষ্ট করবে, পরশুদিন তোমার জীবনে আনন্দ বয়ে আসবেই। সারা জীবন কষ্ট থাকে না কারণ। আর তুমি কষ্ট করে যেটা নিজে অর্জন করবে, তার যে সুখ, সেটা তার থেকে বেশি গেলে সেই সুখ তোমাকে, সেই সুখের দাম দিতে পারবে না। আমার যদি 5 টাকা রোজগার করার ক্ষমতা থাকে নিজের যোগ্যতায়, সেই 5 টাকার দাম হচ্ছে সব থেকে বেশি। আর কেউ যদি আমাকে 50 টাকা গিফট বাবদ দিয়ে দেয়, সেই 50 টাকায় আমার সুখ পাবো না। তুমি টিউশন পড়িয়ে 500 টাকা মাইনে পেলে টিউশন ফিস বাবদ, সেই 500 টাকাতে তুমি যে খরচাটা করবে, তার মধ্যে যে আনন্দ, তোমাকে যদি কেউ 500,000 টাকা গিফট দিয়ে দেয়, সেই টাকা আনন্দ সেম হবে না। কারণ সেই 500 টাকাটা সারা মাস তুমি পড়িয়ে তবে পেয়েছো। তেমনি আজকে তুমি খাটাখাটনি করছো, কষ্ট করছো, কালকে যখন চাকরি পাবে তুমি গর্ব করে বলতে পারবে যে আমি এই স্ট্রাগল করে এখানে আজকে এসেছি। যেমন যে ছেলেটা কিছুদিন আগে এসেছিল, তার বাবা যখন মারা গেছিল, শুধুমাত্র মা আছে, মা তো আর রোজগার করতে পারবে না। একটা গ্রামের পরিবেশে একটা হাউস ওয়াইফ, লেখাপড়া জানে না, কিছু জানে না, একটা সাধারণ আমাদের চাষিবাসী ঘরের মহিলা, তার স্বামী যখন মারা গেছে, সে এমনিই ভেঙে পড়েছে। এটা একমাত্র সেই বুঝবে যার বাড়িতে এরকম কোনো আশেপাশে কেউ আছে। তার স্বামী যখন মারা গেছে, আর সোর্স অফ ইনকাম কেউ নেই, মানে বাড়ির ছাদটা উড়ে গেছে, তখন কী অবস্থা, তখন সেই বোঝে। তখন সেই বাড়ির ছেলে স্বপ্ন দেখেছিল আমি চাকরিটা পাবো। তার নিজের বাড়ির উঠোনে দুটো পেঁপে, কলা, ডাব এই সমস্ত পেরে বাজারে গিয়ে বিক্রি করে যা টাকা আসে, হয়তো সেই টাকা দিয়ে সব দিন পেট ভরে খেতেও পায়নি, সেটাও বলে গেছে এখানে দাঁড়িয়ে। সেই টাকা দিয়ে পেট ভর্তি করেছে, কখনো নুন জল খেয়ে, কখনো ফ্যান ভাত খেয়ে, কখনো ঠিকমতো খাবার হয়নি, যাই হোক সে সেই স্ট্রাগলের মধ্যে দিয়ে গিয়ে আজকে ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জিতে চাকরি করছে, রাজস্থানের কোটাতে। আজকে তার নিজস্ব একটা পরিচয় আছে, আজকে তার মা একটা পরিচয় নিয়ে আসবে যে আমার স্বামী থাকলে দেখতে পেত, ভোগ করতে পারত। অ্যাটলিস্ট তার মা সমাজে তো গর্বের সাথে বাঁচতে পারবে যে আমার ছেলে একটা কেন্দ্র সরকারের ভালো জায়গায় চাকরি করে, এটাই তার পরিচয়। বা তার মা যখন রাস্তা দিয়ে যাবে, তখন বলবে অমুক ছেলের মা এটা, যে অমুক জায়গায় চাকরি করে। তোমাদেরও যতটা গর্ব হবে, মায়েদেরও ততটা কিন্তু গর্ব হবে। কল্পনা করে দেখো ফিলিংসটা। কিন্তু আজকে যদি তুমি ঠিকঠাকভাবে নিজেকে না তৈরি করো, কষ্ট না করো, ফাঁকি মেরে মেরে দিন কাটাও, তাহলে তুমি সেই জায়গায় কখনোই পৌঁছাতে পারবে না। তুমি তো তোমার নিজের স্বপ্ন পূরণ করতে পারবে না, তার জন্য তোমার মা বাবাও পূরণ করতে পারবে না, তাই না? মা বাবারা কিন্তু বলে না, অনেক স্বপ্ন দেখে তোমাদেরকে নিয়ে। এই পূরণ করার দায়িত্বটা যে যে বুঝতে পারবে, শেষে খারাপ সময় নষ্ট করবে না। মা বাবারা কখনো তুমি চাইবে না, তুমি যদি কখনো কেউ টিউশন করে 500 টাকা বা 200 টাকা যাই রোজগার করে নিয়ে আসো, সেই টাকা দিয়ে একটা কিছু মাকে গিফট করো, বাবাকে গিফট করো, তার ফিলিংস তোমার কেমন লাগে তুমি বলবে, আর মাকে তার মানে রিয়াকশানটা দেখবে মা বাবাকে, তখন বুঝতে পারবে জীবন আসল কি, জীবনে আনন্দ আসল কোথায়। বন্ধুদের সাথে রেস্টুরেন্টে ঘুরতে গিয়ে, ভালো রেস্টুরেন্টে ভালো খাওয়া দাওয়াটা আনন্দ নয়, ওটাও একটা আনন্দ। কিন্তু কিছু করে নিজের টাকায় মা বাবাকে কোনো কিছু দেওয়া, তার যে আনন্দ অন্য কোনো কিছুর সাথে আর পাবে না, এটা সম্পূর্ণ আলাদা। বুঝতে পেরেছো? তাই আজকে একটা সুন্দর দিন, পয়লা বৈশাখ 1431। এই নববর্ষ মানে কিন্তু একটা শুধু দিন না, একটা আগামী বছর তোমার কাছে সুখ, সমৃদ্ধি, শান্তি বয়ে নিয়ে আসবে, যদি তুমি ঠিকভাবে নিজেকে তৈরি করো। তাই আজকের দিনে তোমাদের প্রত্যেকের মধ্যে এটা প্রতিজ্ঞা হোক যে 1432-এর পয়লা বৈশাখে আমি আজকে যা অবস্থায় দাঁড়িয়ে আছি, তার থেকে অনেক বেটার পজিশনে থাকবো।
জীবনে কতটুকু সফল হতে পারবো আমি জানি না, কিন্তু আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি, যে পজিশনে নিজেকে দাঁড় করিয়ে রেখেছি, 1432 সালের পয়লা বৈশাখ আমি নিজেকে অনেকটা ভালো জায়গায় নিয়ে গিয়ে পৌঁছাবো। এটা তোমরা প্রতিজ্ঞা করো, ঠিক আছে? হয়তো তার মধ্যে কেউ কেউ এখানে চাকরি পেয়েও যাবে, জয়েনও করে যাবে। তো 1432 সালের পয়লা বৈশাখটা যেন একটা অন্যরকমভাবে নিজেকে মনে হয় যে হ্যাঁ, আমি 1431 সালের পয়লা বৈশাখ 14ই এপ্রিল 2024 কেমন দিন কাটিয়েছিলাম, আমার কীরকম কী ছিল, আর আমি 1432 সালের পয়লা বৈশাখ দাঁড়িয়ে কীরকমভাবে দিন কাটাচ্ছি, আর আমি এই 1 বছরে কীরকম কী করেছি। এই কথাটা প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত যার মনে থাকবে সেই জীবনে কিছু করতে পারবে। আজকে এখান থেকে পড়ে বেরিয়ে চলে গেলে আর মনে নেই, নিজের মতো জীবন মারছ, তাহলে কিন্তু কিচ্ছু হবে না। যে কথাটা বললাম, আজকের দিনটা পয়লা বৈশাখ 1431, তুমি কোন পজিশনে আছো, কীরকম ক্ষমতা নিয়ে আছো, 1432 সালের পয়লা বৈশাখ তুমি কীরকম আছো, তখন কীরকম কী থাকবে আমি নিজেও জানি না। যদি এই ভিডিওটা আমাদেরকে মনে করিয়ে দেবে, সেই সময় আমরা জানতে পারবো যে আমরা আজকে কিরকম ছিলাম, আর তখন 1 বছর ঠিক পরে নিজেদেরকে কোন জায়গায় নিয়ে গিয়ে পৌঁছেছি। সময় তোমার হিসাব ঠিক বলে দেবে তুমি কী করেছো না করেছো। ক্লিয়ার সবার কাছে? তাহলে সেইভাবে নিজেদের কাছে অঙ্গীকার করো যে আমার কাছে একটা বছর সবে শুরু হচ্ছে, আমার মধ্যে যা ভুল হয়ে গেছে, আমার মধ্যে যদি কোনো খারাপ ঘটনা ঘটে থাকে তার জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। কিন্তু আগামীতে যে একটা বছর আমার কাছে বয়ে নিয়ে এলো এই শুভ পয়লা বৈশাখে, আমি নিজের কাছে নিজেকে অঙ্গীকার করছি যে আমি এই 1 বছর প্রচুর পরিশ্রম করব, এবং আমার যা যা কর্তব্য দায়িত্ব আছে আমি যেগুলো জানি সেগুলো আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করব। ঠিক আছে? যে যাই করো যেন কথার ভলিউম কখনো বেশি না। গল্প করো পাশাপাশি, মানে গল্প মিন কোনো এক্সট্রা গল্প না, রিলেটেড কোনো গল্প করো, ঠিক আছে? যেন আওয়াজটা বেশি না হয় কখনো, কোনো জায়গায়, যেখানে বলি যে কোনো জায়গায়। এটা ঠিক আছে, এইটা আর কি আছে কালকে বল এর মধ্যে রেখে দিতে কারো এক্সট্রা লাগবে, এক্সট্রা লাগবে
আজকে রস আছে কিন্তু ডন ভাই, ও ডন ভাই, এক্সট্রা লাগবে না? ওর লাগবে লজ্জা আছে না? নরমালটা লাগবে দাও আমার কাছে পাতা দিয়ে দিই হ্যাঁ হ্যাঁ ও মিষ্টিকে বাঁচবে না হচ্ছে নাকি দুটো বাজবে খেয়ে নাও নিজেরা খেয়ে নাও